বাংলা নিউজগ্রাফ চ্যানেলের পক্ষ থেকে ইতিমধ্যেই সজল ঘোষের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তিনি এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। সুতরাং চ্যানেল কর্তৃপক্ষ এই বিষয়ে দায়ী নয়। রাজীব মিশ্রার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত বক্তব্য। 2026-এর নির্বাচন আসন্ন এবং নির্বাচন আসতে আসতে ঠিক তার প্রাক্কালে যে বরানগরকে শান্তির বরানগর বলা যেত, সেই বরানগর রীতিমতন একাধিক ঘটনা সামনে আসছে এবং রণক্ষেত্র চেহারা ধারণ করছে নির্বাচন আসার সঙ্গে সঙ্গে। আমরা কথা বলবো, আমরা গতকালও দেখেছি বিজেপি কর্মীদের উপর কিভাবে আঘাত করা হয়েছিল, আক্রমণ করা হয়েছিল তৃণমূল দ্বারা, যে অভিযোগ আসছে এবং থানা ঘেরাও হয়েছিল। সেখানেই বিজেপির এক প্রথম সারির নেতা রাজীব মিশ্র, তিনি আমাদের সঙ্গে ইতিমধ্যেই আছেন, তাকেও আক্রমণ করা হয়েছে এবং কি ঘটনা ঘটেছিল সেখানে তৃণমূলের উপস্থিতিও ছিল, সেখানে একটা দলীয় কোন্দলও সামনে আসছে। আমরা সরাসরি রাজীবদার মুখ থেকে শুনে নেব ঠিক কি ঘটনা হয়েছিল। রাজীবদা, এই বরানগর, যে বরানগরকে শান্তির বরানগর বলা হতো, নির্বাচন আসার আগেই একাধিক ঘটনা বারংবার সামনে আসছে এবং আপনাকেও আক্রান্ত করা হয়েছে। সেখানে একটা দলীয় বিষয়, বিজেপি ভার্সেস বিজেপি, একটা দলীয় কোন্দলও যেমন সামনে আসছে, তৃণমূলের তরফ থেকেও সেখানে আক্রমণ করা হয়েছিল, তৃণমূলের গুন্ডারা আক্রমণ করেছে, অভিযোগ করা হয়েছে, থানা ঘেরাও হয়েছে। যদি আপনি একটু বলেন বিস্তারিত। দেখুন, আমি একটা কথা বলি। তৃণমূল আক্রমণ করেছে কাকে? বিজেপিকে। আর বিজেপি আক্রমণ করেছে কাকে? বিজেপিকে। এটাই হচ্ছে মূল ফারাক। গতকাল 7:30টার সময় নৈনেন পাড়ায় বক্তব্য, সজল ঘোষের সমর্থনে বক্তব্য রাখার পর আমি বাড়িতে চলে আসি। এই ঘরে আমি প্রতিদিন বসি, এখানে 12, 15, 20 জন থাকে। তো দেখলাম 10টা নাগাদ দেখলাম যে সজল ঘোষ থানা ঘেরাও করছে। আমি গেলাম। সেখানে যাওয়ার পর আমার সাথে যারা গিয়েছিল, আমার যারা সহকর্মী, তাদেরকে লক্ষ্য করে বরানগর মণ্ডল 1-এর প্রাক্তন সভাপতি, যিনি 2021-এ নির্বাচনে হারার পর ফেসবুকে পোস্ট করেছিলেন যে রাজনৈতিক ও সামাজিক জীবন থেকে উনি সন্ন্যাস নিচ্ছেন এবং ঠিক বিএসএফ এর পাশে, দক্ষিণেশ্বর বিএসএফ ক্যাম্পের পাশে যে বিজেপির পার্টি অফিসটা আছে, ওইটা পুলক ঘোষের কাছে 1 লক্ষ টাকা বিক্রি করে দিয়ে এখান থেকে পালিয়ে যায়। সেই হেমন্ত সাউ গুড্ডু, যে এখন বরানগরে থাকে না, ওরা যেভাবে বাড়াবাড়ি করেছিল তার ফলে বরানগরে থাকতে পারে না, মাঝে মাঝে আসে, কিন্তু ভোটার লিস্টে নামটা রয়ে গেছে। সে আবার কিছু ওই যেটাকে বলে, আমাদের ভাষায় আমরা বলি লাল চুল কানে দুল, সেই সমস্ত তৃণমূলী দুষ্কৃতীদের নিয়ে একটা টিম তৈরি করে আমার সমর্থক যারা আছে বা বিজেপির সমর্থক যারা আছে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারামারি করতে আসে। একটা বিচ্ছিরি অশান্তি হয়। একজন সিনিয়র কার্যকর্তা হিসেবে আমি মাঝখানে দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দিয়ে বলি, যা হবে বিজেপির কার্যালয় হবে এবং সেখানে গিয়ে আমরা আলোচনার মাধ্যমে সব ঠিক করে নেব। সজল ঘোষ চলে যায়, তার অনুগামীরাও চলে যায়। আমরা একটু পাশের দোকানে চা খেয়ে একটু দেরিতে গেছি। আমাদের জানা ছিল না যে ওখানে সজল ঘোষের যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী আছে, তাদের অর্ডার দেওয়া আছে মারধর করবার, এবং সজল ঘোষের অনুগামীরা সেই সময় বাঁশ, লাঠি ইত্যাদি ইট সব জড়ো করে রেখেছিল। আমি বাইরে দাঁড়িয়েছিলাম, আমার ছেলেরা সব ঢুকেছিল, আমার সাথে যারা সহকর্মী আছে ভাইয়ের মতো। আমি দেখছি ভেতরে একটা গন্ডগোল হচ্ছে। ভেতরে যেতেই বলছে, এই ধর এটাকে মার, এটাকে আজকে এখানেই মেরে ফেলতে হবে। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে বেরিয়ে রাস্তায় গোপাললাল ঠাকুর রোডে সজল ঘোষের প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে উঠে পড়ি। সেই সময় পেছন থেকে এসে আমাকে বাঁশ দিয়ে মাথায় মারা হয় এবং ইট দিয়ে আঘাত করা হয় এবং এই যে আমার এই যে হাত, এই হাত ফাত থেতলে দেওয়া হয়। আমার গলায় একটা আমার বাবার দেয়া 2 ভরি সোনার চেন, সেটাকে ছিনিয়ে নেয়। হাতের ঘড়িটা ছিনতাই করে, চোখের চশমাটাও নিয়ে। ওরা ভেবেছিল হয়তো চশমা ছাড়া আমি দেখতে পারবো না, যাই হোক নিয়ে নেয়। সেই সময়
এত রক্ত বেরিয়েছে যে আমি উঠে দাঁড়াতে পারছিলাম না। আমার সহকর্মীরা আমায় নিয়ে গিয়ে হাসপাতালে যায় এবং সেখান থেকে এমার্জেন্সিতে চিকিৎসা করিয়ে আমি থানায় পৌঁছে এদের সবার বিরুদ্ধে অভিযোগ করি। মানে অভিযোগটা তাহলে বিজেপির ওপরেই, কারণ বিজেপির কর্মীরাই মেরেছে বলে আপনি দাবি করছেন? আমি জানি না এরা বিজেপি কিনা, আমি জানি না। এরা তো নিজেই বলেছে, যে নেতা সে বলেছে 2021-এর নির্বাচনের পর সে নাকি রাজনৈতিক আর সামাজিক জীবন থেকে সন্ন্যাস নিয়ে নিয়েছিল। এখন এখানে দাঁড়িয়ে ওই মুকুল রায়ের কথা আমায় বলতে হয়, যাহাই বিজেপি তাহাই তৃণমূল। এখন ওরা দেখি সকালবেলায় তৃণমূল করে, আবার রাতের বেলায় বিজেপি করে। আমি বলতে পারবো না, ওটা সজল ঘোষ করতে পারে, আমার পক্ষে করা সম্ভব না। রাজীব দা, এখানেই আমি প্রশ্নে যাব। আপনি বলেন যে গুড্ডুর নাম উঠে আসছে, তারা এবং তার সঙ্গে যারা থাকে তারা মিলে আক্রমণ করেছেন এবং পরবর্তীকালে কেন্দ্রীয় বাহিনী আক্রমণ করেছেন। কিন্তু কেন্দ্রীয় বাহিনী তো কেন আক্রমণ করলে তারা আটকাবে, কেন্দ্রীয় বাহিনী কেন আঘাত করলো? আমি বলতে পারবো না, বললো সাহেবের অর্ডার আছে। এখানে সাহেব বলতে কাকে বোঝাচ্ছে? সজল ঘোষকে। আপনাকে মানে প্রার্থী নির্দেশ দিয়েছে মারা? আমাকে যারা আমার সাথে সমর্থক ছিল বা আমিও যদি ঢুকতাম আমাকেও মারা হতো। অ্যাকচুয়ালি আমি আপনাকে বলি, একটা খুলে বলি, 2024 সালে সজল ঘোষ যখন বড়নগর উপনির্বাচনে দাঁড়ায়, সেখানে প্রথম ফোনটা আমায় করে। কারণ ওর সাথে আমার দীর্ঘ রাজনৈতিক যে মানে ধরুন ছাত্র রাজনীতি, ওর সাথে আমার পরিচিতি আছে। ও সেই সময় আমায় এসে বলে, ভাই তুই আমায় এই নির্বাচনটা টপকে দে। আমি বলেছিলাম যথাসাধ্য চেষ্টা করবো। বলছে, ভাই নির্বাচনটা টপকে দে তুই আমায়, তাহলে কিন্তু আমার তৃণমূলের দারুণ সেটিং আছে, আমি তৃণমূলে গিয়ে মন্ত্রী হব। আমি চেষ্টা করেছিলাম, একটা পরিচিত ছেলে যদি মন্ত্রী হয়, চেষ্টা করেছিলাম, ঠিক আছে। হয়তো যে হতে পারে একটা দল বিরোধী, কিন্তু দলেরই যেহেতু প্রার্থী ছিল তাই আমি চেষ্টা করেছিলাম, বাকিটা দলের দায়িত্ব ছিল। 2026-এ বড়নগরের মাটিতে নেমে সজল ঘোষ প্রথম যে কথাটি বলেছিল যে রাজীব মিশ্রর কাছে আমার কোনো ফোন যায়নি, রাজীব মিশ্রকে আমি ফোন করিনি, বাকি সবাইকে ফোন করেছি, কিন্তু রাজীব মিশ্রকে নিয়ে আমি নির্বাচন করব না। কিন্তু 4-5 দিন যাওয়ার পর ওর যে সংগঠন তার হাড় কঙ্কাল বেরিয়ে যাওয়ার পর ওর ড্রাইভারও যখন ওর মিছিলে হাঁটছে, তখন বাধ্য হয় আমার ফোন করতে। এবং তখন বাড়িপাড়া একটা মিটিং হয়, সেখানেও একই কথা বলেছে, ভাই 15 দিন নয় 15 মাস যদি অমিত শাহ বসে থাকে পশ্চিমবাংলায় তৃণমূলকে সরানো যাবে না। তুই আমায় জেতা, তারপরে তুই আমার লাইনটা জানিস না তৃণমূলে, আমি কিন্তু তৃণমূলে গিয়ে মন্ত্রী হব। মানে সেটা 21-এও বলেছিল, মানে 24-এ উপনির্বাচনের সময় বলেছিল, এবারেও একই কথা। এবং এই কারণের জন্যই আমি প্রথম 5-6 দিন নামিনি। আমার কোথাও যেন একটা মনে হচ্ছিল যে আমি যখন জানি আমি এই পার্টিটার হয়ে কেন কাজ করব, তারপরে দল দিয়েছে, দল বুঝবে, আমি দলের হয়ে প্রচার করছি। আপনি দেখবেন খুব ভালো করে খেয়াল করে, আমি বারবার বলছি বিজেপি প্রার্থীকে ভোট দিন, বললি না সজল ঘোষকে ভোট দিন, ওটা দলের দায়িত্ব। আমি তো জানি ও জিতলে চলে যাবে। দেখবেন ও বক্তব্যে বারবার বাইরন বিশ্বাসের কথা বলে, যে মানুষের মনের মধ্যে যেটা থাকে, বাইরন বিশ্বাস কংগ্রেস থেকে যে জিতে তৃণমূলে চলে গেছে, ওর কিন্তু বাইরন হচ্ছে ওর আদর্শ। বিজেপি থেকে জিতে ও তৃণমূলে গিয়ে মন্ত্রী হবে। এবং 2024-এ সব থেকে অবাক করার কথা যে শুভেন্দু অধিকারী, ও আমায় বলছে শুভেন্দু অনুগামী হওয়ার পর, ভাই শুভেন্দু অধিকারীর আগে আমায় মন্ত্রী হতে হবে। সজল ঘোষ কারুর না, সজল ঘোষ ওর নিজেরও না। কিন্তু সজল ঘোষ বলছেন যে সজল ঘোষ পালিয়ে যাবার নয়, তিনি ভোটে জিততে না পেরেও তিনি কিন্তু বরানগরের মাটি ছেড়ে তিনি যাননি, বরানগরে তিনি ছিলেন। যেমন তাকে পাড়াতে, মানে 50 নম্বর ওয়ার্ড লেবুতলায় যেমন তাকে পাওয়া যায়, সেরকম বরানগরেও তাকে পাওয়া যায়। আপনি কোথায় থাকেন? বরানগরেই থাকি। আপনি 2024-এর নির্বাচনের পর থেকে 2025 অব্দি আপনি সজল ঘোষকে দেখতে পেয়েছিলেন কোথাও?
রাস্তা অবরোধ, পথ অবরোধ, থানা ঘেরাও দেখতে পেয়েছিলেন? কোথাও তো দেখতে পাননি। ও যেটা ভেবেছিল, পরিবারে খুব ব্যথা আছে বুকে। সজল ঘোষ একমাত্র বিজেপির প্রার্থী যে বরানগরে যারা বিজেপির এজেন্ট বসেছিল তাদের এজেন্ট মানিটা মেরে দিয়ে 2024 এজেন্ট মানিটা মেরে দিয়ে পালিয়ে গেছিল। এত বড় চিটিংবাজ আর কেউ নেই। 2024 যারা বুথে তৃণমূলের সাথে লড়াই করেছিল তাদের এজেন্ট মানিটা মেরে দিয়েছিল। ও এবারেও ভেবেছিল সেই টাকাটা পাবে, কিন্তু দল এবারে আর টাকাটা ওকে দেয়নি। তাই ওই মন্ডল এক বা এসব জায়গায় দেখবেন পচা ভাত দিচ্ছে, সোয়াবিন দিচ্ছে, এই হচ্ছে ব্যাপার। সজল ঘোষ এখানে ব্যবসা করতে এসছে। সজল ঘোষ এখানে ব্যবসা করতে এসছে, সজল ঘোষ উন্নয়ন করতে আসেনি। সজল ঘোষ কোনোদিন কারোর হয়নি। সজল ঘোষের সেটিং অত্যন্ত ভালো, তৃণমূলের সাথে অত্যন্ত সেটিং ভালো। যদি সেটিং ভালো না হতো তাহলে কুণাল ঘোষকে বলতে পারতাম, আমরা শুনেছেন তো, কি করব দাদা, আমাকে তো বাঁচতে হবে। তারপরে দেখবেন জেএন রায় যে হসপিটালটা মধ্য কলকাতায় চলে, আজকে আপনার মনে হয় মধ্য কলকাতায়, যেখানে যে কলকাতায় তৃণমূলের একটাও সিট নেই, সেখানে সজল ঘোষ জেএন রায় হসপিটাল চালাচ্ছে রমরম করে? পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ তার রক্তদান শিবির করে জেএন রায়, কত বড় সেটিং থাকলে করা যায়। আপনি নিজেও বিজেপি করেন 2019 থেকে মুকুল রায়ের সঙ্গে, 2017 থেকে। সেই সময় মুকুল রায়ের সঙ্গী ছিলেন আপনি, ছায়া সঙ্গী ছিলেন আপনি, এসছিলেন মুকুল রায়ের আদর্শে আপনি রাজনীতি করেছেন, শিখেছেন। এবং আমরা জানি যে মুকুল রায়ও পরবর্তীকালে আবার তৃণমূলে চলে গেছিলেন। এখন কিন্তু আপনি অ্যাক্টিভলি বিজেপি করছেন এবং সেই 17 সাল থেকে বিজেপির সঙ্গেই আছেন। আপনি যে ধরনের বক্তব্য রাখছেন বিজেপির প্রার্থীর বিরুদ্ধে বা যেগুলো সংবাদ মাধ্যমে আনছেন, দল বিরোধী কথা হচ্ছে, সেই জায়গায় আপনি তো দল থেকে কোণঠাসা হয়ে যাবেন। হয়ে যাবে। শুনুন, রাজনীতিতে দু ধরনের লোক থাকে, দল বদলু। দল বদলু তারাই হয়, দেখবেন যারা রাস্তায় অটো চালায়, টোটো চালায়, রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে সেট করে সিপিএম এর ফ্ল্যাগটা নামিয়ে তৃণমূলের ফ্ল্যাগটা তুলে দিয়েছিল। আরেক ধরনের দল বদলু আছে যারা শাসক দলের বিরুদ্ধে গিয়ে পিঠের সিটদাঁড়াটা সোজা করে কথা বলতে পারে। আমি সেই ধরনের দল বদলু। আমি কিন্তু তৃণমূল করতাম। সজল ঘোষ সব জায়গায় বলছে তৃণমূল থেকে আসা লোকেদের নেব না। তুই নেওয়ার কে রে? তুই তো তৃণমূল থেকে এসেছিস, তুই তো তৃণমূলের জাসুস। আমি তো তৃণমূল থেকে এসেছি, তুই নেওয়ার কে? কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব যদি মনে করে তুই আবার কে? তুই তো বিজেপির একজন কাউন্সিলর ছাড়া কিছু না, বিজেপিরও কাউন্সিলর না। ববি হাকিম বলেছিল না সজল ঘোষ একদিন আমার এই মেয়রের পদটায় বসতে পারত? ওদের পছন্দের লোক, ওদের কথা বলে, সেই জন্য সন্তোষ মিত্র স্কোয়ারটা ওকে দিয়ে রাখা রয়েছে। দেখবেন মমতা ব্যানার্জি ওর পুজোর আগে একটা বিতর্কিত মন্তব্য করে দেয়, পুলিশ ওই করবে ওই করবে, যাতে পুজোটা হিট হয়ে যায়। বুঝতে হবে প্রদীপ ঘোষ সোনাপট্টিটা হাতে রাখার জন্য একবার কংগ্রেস, একবার তৃণমূল। এখন সজল ঘোষে আরেকটা বিপদ হয়েছে, সেদিন আমার বলছিল, এই যে সন্তোষ পাঠক এসে গেছে, সেটা নিয়ে ওর খুব যন্ত্রণা। বলছে কি করবো ভাই, সন্তোষ পাঠক এসে গেছে, মহা বিপদের ব্যাপার। সন্তোষ পাঠক তো ওর থেকে বড় নেতা, আবার ওর জায়গায় দাঁড়িয়েছে। ও ওখানে তাকে হারানোর জন্য একবার দুর্বেলায় যায়, হারানো লোকাল লোকেদের বলে। এবার ওর বিরোধী লোকগুলো সন্তোষ পাঠকের ছাতার তলায় চলে গেছে। সজল ঘোষ এমন একটা ব্যক্তি যে নিজের বাইরে কাউকে ভাবে না। আপনি বলুন না, গত নির্বাচনে ও কি বলেছিল, আশ্বাস দিয়েছিল যে আমি জিতলে তো আপনাদের পাশে থাকবোই, হারলে আরো বেশি করে থাকবো। হারার পরের দিন একটা মেসেজ করেছিল, আমার মন খুব খারাপ, আমি আর আসতে পারছি না। তারপর থেকে হলো শরীর খারাপ, আর আসতে পারছি না। যেই 26 এলো, 26-এর আগে যেই 25-এর পুজো টুজো এলো, কালী পুজো টুজো এলো, সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্য মন সব ভালো হয়ে গেল, চলে এলো। এই হচ্ছে সজল ঘোষ। সজল ঘোষ, আমি আপনাকে বলছি, সজল ঘোষ বিজেপির ভেতরে পাঠানো তৃণমূলের একটা দালাল। না হলে ওই 50 নম্বর ওয়ার্ডে ও জিততে পারে না।
মমতা ব্যানার্জি ওকে ছেড়ে রেখে দিয়েছে যে প্রতিদিন খবরাখবর দিবি। আর আপনাকে একটা কথা বলি, শান্তির বরানগর আপনি বললেন না, সজল ঘোষ যতদিন সিটি কলেজে ছিল শান্তি ছিল নাকি? শান্তি ছিল? রোজই তো বোমবাজি হতো। ওর তো নাম কি, খুব সজল। সায়ন্তিকা ওকে ঠোঙা সজলে পরিণত করে দিয়েছে। কিন্তু সায়ন্তিকা যিনি প্রচার করছেন বা তৃণমূল কংগ্রেস যারা নিয়ে ঘুরছেন, সেখানেও কিন্তু একজন ত্রাসের নাম সামনে আসে, শঙ্কর রাউত। সেই সেই বিষয়টাও তো একটা বড় ফ্যাক্টর বরানগরের ক্ষেত্রে। দেখুন, নিশ্চিত করে শঙ্কর রাউত ত্রাসের নাম, কিন্তু দিনের শেষে শঙ্কর রাউত আমার বরানগরের ছেলে, শঙ্কর রাউত আমার হিন্দুত্ববাদী ছেলে। হয়তো মুসলমানদের প্রোগ্রামে যেতে পারে, বাট একটা হিন্দুর ছেলে। সজল ঘোষ বিজেপির লাইনে গিয়ে বাইরে গিয়ে বলছে, যেখানে বিজেপি একমাত্র দল যে হিন্দুত্ববাদী কথা বলে, পুরো বিজেপির লাইনের বাইরে গিয়ে সে বলছে आप लोग मेरे को वोट दीजिए, ঠিক আছে, हम হিন্দু নেই হ্যাঁ, মুসলমান নেই হ্যাঁ। যখন যেমন তখন তেমন। সজল ঘোষ হচ্ছে জল। এই শঙ্কর রাউতের সাথে তো লাইন করতে গেছিল, শঙ্কর রাউতের সাথেই তো লাইন করতে গেছিল। ও কথায় কথায় আমাদের বলে যে তোদের থেকে তৃণমূলে আমার লাইনটা বেশি। আমি জানি, আমি স্বীকার করে নিয়েছি। রাজীবদা, আপনি দীর্ঘদিন বরানগরে রাজনীতি করেছেন, বরানগরে সংগঠন তৈরি করেছেন, কাজ করেছেন। 26-এর নির্বাচন কি বলবেন, কি হতে চলেছে? কারণ বারবার সিপিএম এর তরফ থেকে, মানে সিপিএম কেও বলা হয় তারা ভোট কাটে, এবং আগের বারেও তন্ময় ভট্টাচার্যকে আমরা দেখেছিলাম, তিনি স্বীকারও করেছিলেন যে আমার জন্য সজল হেরে গেছে বা আমরা ভোট কেটেছি। এবারে সায়ন্তিক দাঁড়িয়েছে, এদিকে সায়ন্তিকা, কি বলবেন, কি হতে পারে আপনার অভিজ্ঞতা? আমি বরানগরবাসীকে এটুকু বলতে পারি যে রাজনীতিতে দুর্বৃত্তায়ন বন্ধ হোক। গালকাটা, কানকাটা, খুর, চাকু, এই নাম যাদের বিশেষণ, তাদের রাজনীতিতে বা বরানগরের যেন বরানগরের মানুষ জনপ্রতিনিধি না করে। এবং সায়ন্তিকা হয়তো রাজনীতি কম বোঝে, কিন্তু আপনি দেখবেন সায়ন্তিকা কখনো অশালীন কথাবার্তা বলে না, মারবো চারণ চারণ করবো বলে না। এ কথায় কথায় লোককে মারতে পারে না, মারতে পারে না। বলছে, সেদিনকে বলছে আমি সমাজ বিরোধী, কি বলে শিয়ালদায় সমাজ বিরোধী ঠান্ডা করে দিয়েছি, আপনাদের কথা দিচ্ছি বরানগরের সমস্ত সমাজ বিরোধী ঠান্ডা করে দেবো। আর এই যারা এখানে বরানগরের সমাজ বিরোধী আছে তাদের কাউকে মহামিলন মঠ, কাউকে পাটবাড়ি, কাউকে অমুক জায়গায় বসাবো, আর বলবো রামায়ণ পাঠ কর। যেমন দেখবেন উইয়ের ঢিপি হয়ে যান। তুই কে রে? তুই কে? তুই কে? তুই আইনের শাসন তুলে নেয়ার তুই কে? যার প্রবণতাই আইনের শাসন তুলে নেয়া, আমি মনে করি তাকে অন্তত ভোট না দেওয়া ভালো। এবং আমি আপনাকে বলছি, আমি একজন বিজেপির সমর্থক হয়ে যদি আমি আক্রান্ত হতে পারি, সজল ঘোষের বক্তব্য শুনুন। আমি বলছি, আমি এই জেলার প্রাক্তন, এই জেলার সহসভাপতি ছিল। দেখুন, যদি দুর্দিনে যারা জিতবে না জেনেও এই বিজেপির নৌকোটা ভাসিয়ে না রাখতো, তাহলে আমরা এই নৌকোয় ওটার স্থান পেতাম না। অতএব তাদেরকে নিশ্চিত করে সম্মান দিতে হবে। সজল ঘোষ বলছে যারা প্রাক্তন তারা প্রাক্তনই থাকো, 4 তারিখের পর বেরোলে আমার মতো অবস্থা করে দেবে। বাস্তবটা মানতে হবে। ভারতবর্ষে মোদীজির নেতৃত্বে উন্নয়ন হয়েছে, এটা বাস্তবটা মেনে নিতে হবে। মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ পৃথিবীর একটা সুপার পাওয়ার হতে চলে, এটা বাস্তবটা মানতে হবে। যদি মমতা ব্যানার্জি না মানে ভুল করবে, মানতেই হবে। তাহলে আমি যদি বলি অক্ষয় কুমার মুখার্জি রোডের এই উন্নয়ন এর আগে কেউ করেনি, আমি যদি ওখানে দাঁড়িয়ে বলি যে দেখুন উন্নয়নের কি রাস্তা, আমার লোকে জুতো পেটা করবে। বাস্তবটা মানতে হবে।
বাস্তবটা মানতে হবে। তাহলে বাস্তবটা মেনে একদম শেষ, আমাদের দর্শকরাও শুনছে, সময়ও শেষ, বাস্তবটা মেনে কি বলবেন, বরানগর কি হতে চলেছে? বরানগর সজল ঘোষের গামলাটা উল্টে যাবে, এটুকু বলতে পারি। বরানগর রামকৃষ্ণদেবের বরানগর, এই বরানগর বিবেকানন্দের বরানগর, এই বরানগর দিয়ে চৈতন্য মহাপ্রভু গেছে। সেইখানে দাঁড়িয়ে বরানগরের মানুষ অন্তত খুব সজলকে জনপ্রতিনিধি করবে বলে আমি বিশ্বাস করি না। আপনি গত নির্বাচনেই দেখেছেন খুব সজল থেকে ঠোঙা সজল বানিয়ে দিয়েছে সায়ন্তিকা ব্যানার্জি। এবারে নির্বাচনে 1 ভোট বেশি হলেও সায়ন্তিকা গতবারের থেকে 1 ভোট বেশি হলেও জিতবে। বাস্তবটাকে তো মেনে নিতে হবে। আমি মনে করলাম আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়িয়ে জিতে যাব, কিন্তু মমতা ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়িয়ে জিতেছে শুভেন্দু অধিকারী। মানে এবারেও তো দাঁড়িয়েছে, তাহলে এবারেও জিতছে শুভেন্দু অধিকারী। আমি সেটা বলছি না, কিন্তু জিতে দেখিয়েছে। আমি বলছি, কিন্তু আমি যদি ভেবে নিই আমি নিজেকে শুভেন্দু অধিকারী, তা তো ভুল। বরানগরের একটা আধ্যাত্মিক ব্যাপার আছে। বরানগরে অনেক নামি দামি নাট্য জগতের শান্তিগোপাল, ভৈরব গাঙ্গুলি বরানগরে থাকতো, ঠিক আছে? সেখানে একটা কোথা থেকে প্রতিদিন কলেজে অশান্তি করা, টুকে পাস করা। আমার তো মনে, আমি দেখেছেন একটা ফেসবুকে বেরিয়েছে যে ওই বিদেশে যিনি এসকর্টে কাজ করেন তার সাথে ওনার একটা ছবি বেরিয়েছে এবং 2-3টি পোশাকে বেরিয়েছে, এবং যিনি পোস্ট করেছেন তিনি চ্যালেঞ্জ করছেন যদি সজলবাবু চ্যালেঞ্জ করেন তাহলে অডিওটাও চালিয়ে দেবে। একটাও কথা বলছে না, প্রচার সেরে এসে আমার পাখাটা বন্ধ রয়েছে। প্রচার সেরে আসার পর, আমি পার্টি অফিসে যাই না কেন, প্রচার সেরে আসার পর জামাটা খুলে ফেলবে, প্যান্টটা খুলে ফেলবে, এই জাঙ্গিয়া থেকে এতখানি নামিয়ে সব মহিলারা বসেছে সেরে করে। রাজীবটা ব্যক্তিগত আক্রমণ নয়, আমরা ব্যক্তিগত প্রসঙ্গে চলে যাচ্ছি, একদমই ব্যক্তিগত নয়, রাজনৈতিক লড়াই, রাজনৈতিকভাবেই আমরা আলোচনাটা করি, কোনো ব্যক্তিগত বিষয় নয়। বিষয়টা হচ্ছে তাহলে বরানগর থেকে, আপনি যেহেতু বরানগরে সংগঠন করেছেন, বরানগরকে হাতের তালুতে চেনেন, আপনি বলছেন যে বরানগর থেকে জেতার সম্ভাবনা কম। আমি একটা কথা বলি, আমি আপনাকে বলি, যারা সজল ঘোষের মিছিলে হাঁটছে তারা সজল ঘোষকে ভোট দেবে না। বরানগরের 80% পুরনো কর্মী, তাদের পরিবার সজল ঘোষকে ভোট দেবে না। ওর এই ঔদ্ধত্য এবং প্রতিটা কথায় বিশেষণ প্রয়োগ করা, বরানগরের মানুষ অতটাও ভিখারি নয়। গতবারে যখন বলছে যে এমন একটা খাবারের প্যাকেট করবো যা বরানগর দেখেনি, বরানগরের মানুষ নাকি মন জিনিস দেখেনি, ও বরানগরের মানুষকে তাই ভাবে। ওর মতো সজল ঘোষকে কিনে ফেলার জন্য আমার এখানে যে ছেলেটা দাঁড়িয়ে আছে সন্দীপ বোস, ওরম সজল ঘোষকে 4টে কিনে নেবে, কিন্তু দেখায় না, ঠিক আছে? বাস্তবটা বুঝতে হবে। মানুষকে অপমান করে ভোটে জেতা যায় না, মানুষকে উত্তপ্ত করে ভোটে জেতা যায় না। মানুষের কাছে বিনয়ী হতে হয়। মা আমায় ভোট দেবেন, তারপরেই মঞ্চে উঠে বলছে মেরে দেবো, কেটে দেবো। মানুষ অভিনয় বোঝে না। আর মানুষ কেন দেবে? মানুষ যদি তৃণমূলেই চলে যায়, ওর বক্তব্য অনুযায়ী ও যদি তৃণমূলেই চলে যায়, তাহলে আমরা সরাসরি তৃণমূলকে দেবো, ওকে দিতে যাবো কেন? রাজীবদা, তাহলে আপনার কথাই আমি এখানেই শেষ করছি। আপনার কথায় এখন পুরোটাই নির্ভর করছে মানুষের ওপর। বরানগর মানুষ সায়ন্তিকাকে বাঁচবে না সজল ঘোষকে বাঁচবে, সেটা আমরা জানতেই পারবো 4 তারিখ। অসংখ্য ধন্যবাদ, আপনি সুস্থ থাকবেন, আপনার শরীর খারাপ। অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন। নমস্কার।